দেশের প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থেকে মুক্তিযুদ্ধে আকাঙ্ক্ষার সাম্য, মানবিক মূল্যবোধ, সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে বিএনপি আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় তিনি আহ্বান জানান। বলেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ। অতীতকে ভুলে যাওয়া চলবে না, তবে অতীত নিয়ে বেশি চর্চা সামনের ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করতে পারে। মাহবুব সৈকতের রিপোর্ট। রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রধান অতিথির বক্তব্যে জাতির শ্রেষ্ঠ সন্তান ৭১-এর বীর সেনানীদের শ্রদ্ধাভরে স্মরণ করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সকল বীর মুক্তিযোদ্ধা, আহত ও পঙ্গু মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের সাহসী জনগণের অবদানকে স্মরণ করছে, যাদের অনন্য অবদানে আমাদের আজকের এই স্বাধীন বাংলাদেশ। ১৯৭১-এর মুক্তির সংগ্রামে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানকেও পরম যত্নে তুলে ধরেন সরকার প্রধান। বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের অন্যতম অনিবার্য চরিত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হঠাৎ করেই কিন্তু স্বাধীনতার ঘোষণাটি দেননি। স্বাধীনতার চিন্তা চেতনা যে তিনি ধারণ করতেন, একটি স্বাধীন বাংলাদেশের জন্য যে তার একটা দীর্ঘ মানসিক প্রস্তুতি ছিল, সেটি আমরা তার একটি লেখা থেকেই পরিষ্কারভাবে বুঝতে পারি। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা আমাদের রয়েছে। আমাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে ফারাক থাকলেও আমি এই দেশের একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই, আমরা যদি ঐক্যবদ্ধভাবে সকলে একসাথে দেশের জন্য কাজ করি, তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব। সভাপতির বক্তব্যে দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৭১ এবং ২৪কে ধারণ করে দেশকে এগিয়ে নেয়ার কথা বলেন। সতর্কতার সঙ্গে সেই অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকেই আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বন্ধুগণ, এবং সেখানেই আমাদের সাফল্য। কেবলমাত্র একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্যই গেল ১.৫ দশকে ফ্যাসিবাদী শাসক গোষ্ঠী মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার অভিযোগ করেন মূল্যবান। আওয়ামী ফ্যাসিবাদী শক্তি কখনোই কোনো কৃতিত্ব কাউকে দিতে রাজি না, সবকিছু তাহার পিতার কৃতিত্ব। সঠিক ইতিহাস জাতি এবং বিশ্বের সামনে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। রাজধানীতে আবারও বাড়ছে জ্বালানি তেলের সংকট। তেলের অভাবে অনেক ফিলিং স্টেশন বন্ধ থাকায় ছুটির দিনেও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেলের জন্য অপেক্ষা করতে দেখা যায় চালকদের। এদিকে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী অভিযোগ করেন, কালোবাজারিরা মজুত করে জ্বালানি তেলের সংকট সৃষ্টির চেষ্টা করছে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ঈদের ছুটির পর আবারও তীব্র থেকে তীব্রতর হচ্ছে জ্বালানি তেলের সংকট। শুক্রবার ছুটির দিনও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দেখা যায় দীর্ঘ লাইন। তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। বাসা থেকে বের হলাম প্রায় 2 ঘন্টা আগে, লাইনে দাঁড়িয়ে আছি 1.5 ঘন্টা যাবত। শেষ পর্যন্ত পাম্পের দেখা পেলাম, তেল নিব। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের মিনিমাম 500 টাকার তেল দিলেও হয়, কিন্তু দেয় নাকি 300 টাকা। আমরা কত দূর চালাম? আমরা তো এটার উপর ফ্যামিলি নির্ভর। গভর্নমেন্ট বলতেছে কোনো সংকট নাই, কিন্তু আমরা প্রতিদিন তেলে পাম্পে গিয়ে ফিরে আসতেছি। পর্যাপ্ত তেল সরবরাহ না থাকায় অনেক স্টেশনেই আবার তেল দেয়া হচ্ছে রেশনিং করে। আমরা 300 টাকা করে তেল দিচ্ছি, ধৈর্য সহকারে নেবেন।
আমরা আগে যা পাইতাম তার 50%, 60% আর 70% দিচ্ছে, এর উপরে দিচ্ছে না। গ্রাহকের চাহিদা যেহেতু ডিমান্ড বেড়ে গেছে, যার কারণে আমাদেরকে রেশনিং করে দিতে হচ্ছে। এদিকে সরবরাহ না থাকায় বন্ধ রয়েছে রাজধানীর অনেক ফিলিং স্টেশন। তাদের অভিযোগ, ডিপো থেকে তেল সরবরাহ করা হচ্ছে সীমিত পরিসরে, যা চাহিদার তুলনায় খুবই কম। প্রতিদিন যে পরিমাণ তেল পাই তাতে আমি আনুমানিক রাত 8-9টা পর্যন্ত তেল দিতে পারি। তেল তো স্যার ওইখান থেকে আমরা 13,000 চাইলে দেয় আমাকে 9,000। ডিপুতে তেল না দিলে পাম্প কেমনে চলবে? সারাদিন বন্ধ আছিল, এই যে এখন তেল এক গাড়ি আইছে, এই যে দিতে আসছে। অবৈধ হলেও রাজধানীর মহাখালী বাস টার্মিনালের কাছে এভাবেই গ্যালন থেকে তেল নিতে দেখা যায় ঢাকা ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাস ও তেলবাহী ট্রাকে। মাইটিভির ক্যামেরায় তাদের অসহায়ত্বের কথা তুলে ধরেন চালকরা। বহুত পাম্পে ট্রাই করলাম, ঢুকতাম, কোনো জায়গায় ঢুকতে পারি না, তেল নাই দূর করে দেয়, অবশ্যই বাল্টি দিই না বললাম। যে আমাদের এই গাড়িটা 4টা সিঙ্গেল মারছে, মারার পরে তেল শর্ট পড়ে গেছে গা, আর একটা সিঙ্গেল নিয়ে গেলে দেখা গেছে গাড়িটা রাস্তায় বন্ধ হয়ে যাবে। সিরাজগঞ্জের একটি অনুষ্ঠানে দেশের পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে দাবি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করেন, কালোবাজারিরা মজুত করে জ্বালানি তেলের সংকট সৃষ্টির চেষ্টা করছে। তেল সরবরাহ সবসময় আছে এবং আমি সারা দেশের আমাদের জেলা প্রশাসক, এসপি এদের সাথে কথা বলেছি, তারা মনিটর করছে। তবে এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় অবৈধ তেলের মজুদ উদ্ধারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে। শুক্রবার সকাল 10:30টায় শুরু হয়ে পরবর্তী 3 ঘণ্টা এ অভিযান পরিচালিত হয়। অভিযানে 30 ড্রাম বা প্রায় 6 টন অবৈধভাবে মজুতকৃত ডিজেল উদ্ধার করা হয়। একই সঙ্গে ডিজেল লোডিং ও আনলোডিং এর কাজে ব্যবহৃত 3টি পাম্পও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ডিজেল ও সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় 8 লাখ টাকা। জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় মামলা করা হয়েছে। শেরপুর শহরের একটি 5তলা আবাসিক ভবনের নিচতলায় 25,000 লিটার তেলের ট্যাঙ্ক বানিয়ে ডিজেল মজুত করার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে একদিনের মধ্যে মজুতকৃত তেল ও ট্যাঙ্ক সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত জানায়, আবাসিক ভবনে অবৈধভাবে দাহ্য পদার্থ ডিজেল মজুদের অপরাধে শহরের গোয়ালপট্টি এলাকায় অভিযান চালিয়ে মেসার্স শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে 10,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। দীর্ঘদিন ধরে অবৈধভাবে আবাসিক ভবনের নিচতলায় তেলের ট্যাঙ্ক বানিয়ে ডিজেল মজুত করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল নামে আরেকজন। জ্বালানি তেলের একটি বড় চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে হংকংয়ের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজ। এ চালানে মোট 30,000 টন পরিশোধিত জ্বালানি তেল রয়েছে। বৃহস্পতিবার এমটি গ্রান কাউভা নামের ওই ট্যাঙ্কারটি বন্দরে নোঙর করে। জানা গেছে, চীনের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি ইউনিপেক এই তেল রপ্তানি করেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক ইউসুফ হোসেন ভূঁইয়া বলেন, নতুন আসা জাহাজটিতে 20,000 টন ডিজেল এবং 10,000 টন জেট ফুয়েল রয়েছে। এর মধ্যে ডিজেল পরিবহন ও শিল্প খাতে ব্যবহার করা হবে এবং জেট ফুয়েল সরবরাহ করা হবে দেশের বিমানবন্দরগুলোতে। চলতি মাসে এটি 9ম তেলবাহী জাহাজ যা দেশে পৌঁছালো। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবস্থার মধ্যে 5 দিনের ব্যবধানে প্রায় 2 লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে 3টি জাহাজ। এর মধ্যে একটি ইতোমধ্যে বাংলাদেশের সমুদ্র সীমায় পৌঁছেছে, আর বাকি দুটি আগামী বুধবারের মধ্যে আসার কথা রয়েছে। 3টি জাহাজ মিলিয়ে মোট এলএনজি আসছে প্রায় 1,93,000 টন। টানা ছুটির পর ইট পাথরের ব্যস্ত নগরী ঢাকা আবার তার চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষজন। সকাল থেকেই ঢাকার কমলাপুর রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতে ঢাকামুখী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকে 26 মার্চ সহ বাড়তি ছুটি কাটিয়ে আজ ঢাকায় ফিরছেন। এসএম আরিফের রিপোর্ট। পরিবারের সাথে ঈদ আনন্দ কাটিয়ে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। ঈদের 7ম দিনে কমলাপুর রেল স্টেশনে ঢাকায় ফেরা যাত্রীদের উপচে পড়া ভিড়। ঝুঁকি নিয়ে রেলের ছাদেও ভ্রমণ করতে দেখা গেছে অনেককে। ট্রেনের লেট, এটাই আমাদের যাত্রাপথের সমস্যা। টিকিট কেটেও দেখা যাচ্ছে নিজের সিটে বসছি, পাশে আরো 4-5 জন আমাদের ঘাড়ের উপর দাঁড়ায় আছে। লোকজনে তো অনেক ঠেলাঠেলি, বুঝছেন, জায়গা একদম নাই,
এমনি আবার আমরা টিকিটও কাটতে পারি নাই। দীর্ঘ ছুটি কাটিয়েও এ ফেরার মাঝে আনন্দ নেই। পরিবারকে ছেড়ে এসে আবার যান্ত্রিক নগরীতে ফিরতে হচ্ছে জীবনের তাগিদে। সবার সাথে ঈদ উদযাপন করে আসার মুহূর্তটা তো সবারই খারাপ লাগবেই, আমাদেরও সেক্ষেত্রে খারাপ লাগছে। ঢাকায় আসা একটু কষ্ট লাগে, আবার স্বাভাবিক যেহেতু আমাদের জীবন ফিরে আসতেই হবে, কর্মস্থলে তো ফিরে আসতেই হবে। আবার হয়তো 1 বছর পরে আমরা আবার যাব, এটাই নিয়ম, এটাই এইভাবেই আমাদের চলতে হবে। এটার মধ্যে আমরা একটা আনন্দ খুঁজে পাই। চট্টগ্রামের 2টি ট্রেন ব্যতীত এদিন কোনো শিডিউল বিপর্যয় নেই। শনিবারও যাত্রী চাপ থাকবে বলে জানান ঢাকা স্টেশন মাস্টার। গতকালকে যে পাওয়ার কারে আগুন লাগার কারণে ওই রুটে ট্রেন চলাচল কিছুটা সময় বন্ধ ছিল, যার কারণে শিডিউল যে বিপর্যয় হয়েছে ওই বিপর্যয়টা কাটিয়ে উঠতেই আমাদের আজকে ট্রেনগুলি বিলম্বে ঢাকায় প্রবেশ করেছে এবং আমাদের যে মেকানিক্যাল যে পরীক্ষা নিরীক্ষা এবং ওয়াটারিং পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু করার পরে একটা ট্রেন ঢাকা থেকে চালানো হয়, যার কারণে আমাদের ওই 2টি ট্রেন একটু বিলম্বে ঢাকা থেকে ছেড়ে গেছে। রাজধানীর বাস টার্মিনালগুলোর চিত্রও একই। কর্মস্থলে ফেরার তাগিদে ঢাকায় ফিরছেন সাধারণ মানুষ। রয়েছে যাত্রী চাপ। SM আরিফ, মাই টিভি, ঢাকা। রাজবাড়ী দৌলদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে বাস ডুবির ঘটনায় টানা 3য় দিনের মতো উদ্ধার অভিযান চলছে। শুক্রবার সকাল থেকে বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে কাজ করছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেওয়ান সোহেল রানা জানান, এখনও একজন নিখোঁজ থাকার তথ্য পাওয়া গেছে, তবে তার পরিচয় নিশ্চিত হয়নি। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। শুক্রবার সকাল 8:30 থেকে উদ্ধার অভিযান আবার শুরু করা হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় 6টায় সাময়িক সময়ের জন্য উদ্ধার অভিযান কার্যক্রমে বিরতি দেওয়া হয়েছিল। দৌলদিয়া 3 নম্বর ফেরিঘাট এলাকায় ফায়ার সার্ভিসের ডুবুরি, কোস্টগার্ড, নেভি উদ্ধার অভিযান পরিচালনা করছে। পাশাপাশি নৌ পুলিশের স্পিড বোটে মাইকিং করা হচ্ছে কোনো মরদেহ দেখতে পেলে তাদের জানাতে। তবে ঘাট এলাকায় নিখোঁজের খোঁজে কেউ এখন আর অপেক্ষায় নেই। ঢাকার মিরপুরের পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার ঘটনায় 2 ব্যক্তিকে বিদেশি রিভলভার, গুলিসহ গ্রেপ্তারের পর র্যাব জানিয়েছে আলোচিত এই কিলিং মিশনের সঙ্গে 6-7 জন জড়িত ছিল। চাঁদাবাজি ও রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড হয়েছে বলে মনে করছে র্যাব। কিবরিয়াকে হত্যার ঘটনায় আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজনই শুটার বলে জানিয়েছে র্যাব। দুপুরে মিরপুর 1-এর পাইকপাড়ায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব 4-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহাবুদ্দিন কবির। তিনি বলেন, কিবরিয়া হত্যার পরিকল্পনাকারী পাটা সোহেল ও গোখরা সুজনকে আগে গ্রেপ্তার করা হয়। শুটার 3 জনের মধ্যে জনিকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হয়েছিল। শুক্রবার অভিযানে গ্রেপ্তার হন শুটার রোকন ও কাল্লু ওরফে জাহাঙ্গীর। রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে জানিয়ে এই র্যাব কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে এসব তথ্যই জানা গেছে, তবে তদন্তের স্বার্থে বেশ কিছু তথ্য গোপন রাখা হচ্ছে। পরবর্তী তদন্ত ডিএমপির গোয়েন্দা শাখার কাছে হস্তান্তর করা হয়েছে। যে এই আসামিগুলো তারা বিভিন্নভাবে দেশের বাইরে, বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছিল। আসামিদেরকে জিজ্ঞাসাবাদে আরও চাঞ্চল্যকর কিছু তথ্য পাওয়া গেছে, যেটি আমরা পরবর্তীতে, এই মামলাটি বর্তমানে ডিএমপি ডিবি তদন্ত করছে, তাদেরকে আমরা হস্তান্তর করব। নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতারণার মাধ্যমে ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রির অভিযোগ উঠেছে। জবাই করা 9টি এবং জীবিত 11টি ঘোড়া উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুক্রবার সকালে উপজেলা পূর্বাচল উপশহরে 10 নম্বর সেক্টরের হাড়ারবাড়ি এলাকার একটি প্লট থেকে এই ঘোড়াগুলো উদ্ধার করা হয়। পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্পের ইনচার্জ এসআই হারুনা রশিদ জানান, পূর্বাচল 10 নং সেক্টর হাড়ারবাড়ি এলাকার একটি প্লটে 20টি ঘোড়া জবাই করার উদ্দেশ্যে নিয়ে আসে একদল অসাধু ব্যবসায়ী। তারা 9টি ঘোড়া জবাই করে ফেলে। ভোরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশের হটলাইনে ফোন দেন। পরে পূর্বাচল পুলিশ ফাঁড়ির ক্যাম্পের পুলিশ সদস্য ও র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অসাধু ব্যবসায়ীরা ঘোড়া রেখে পালিয়ে যায়। এ সময় 11টি জীবিত ঘোড়া এবং 9টি জবাই করা ঘোড়া উদ্ধার করা হয়। বাড়তি চাহিদার কারণে ঈদে যেসব মাংসের দাম বেড়েছিল তার মধ্যে ব্রয়লার মুরগি ছাড়া সোনালী মুরগি, গরু ও খাসির মাংসের দাম এখনও চড়া রয়েছে। অন্যদিকে বাজারে ঈদের আগের মতোই সয়াবিন তেলের সরবরাহ সংকট রয়ে গেছে। সকালে রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ঈদের ছুটি শেষ হলেও এখনও রাজধানী বাজারগুলোতে বেচাকেনা সেভাবে জমে ওঠেনি। এখনও বেশ কিছু দোকানপাট বন্ধই দেখা গেছে, ক্রেতার সংখ্যাও কম। শবনম অবনী রিপোর্ট।
ঈদের আগে যেখানে বাজারে ছিল ভিড় সেখানে এখন অনেকটাই ফাঁকা বাজার। ঈদ শেষ হওয়ায় স্বাভাবিকভাবেই কমেছে ক্রেতার চাপ। কাঁচা বাজারের অনেক পণ্যের দামই নিম্নমুখী। বাজার মোটামুটি স্বস্তিদায়ক আছে, বাজার করে ভালোই ফিল করতেছি। কমই দেখা যাচ্ছে, কারণ এর মধ্যে তো আসলে 80 টাকা 100 টাকা কেজি। সবকিছু ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে, দাম ঠিকই আছে মনে হয়। রোজার সময় যেসব পণ্যের দাম ছিল বাড়তি, বিশেষ করে লেবু, কাঁচামরিচ, এখন অনেকটা সাধারণের নাগালে। 50 টাকা 60 টাকা কেজি হওয়ার কথা, সেখানে এখন 120 টাকা করে কেজি। মরিচের দামটা বরাবরই বেশি, 120, 100, 150, কোন সময় তো এরও বেশি হয়ে যায়। ভোজ্য তেলের বাজারেও এসেছে স্বস্তি। রমজানের সরবরাহ সংকট থাকলেও এখন সরবরাহ স্বাভাবিক, তবে দাম আগের মতোই রয়েছে। আগে রেডি আছে বইনে 1 লিটার 195, 5 লিটার 950, 2 লিটার 390, আর খোলা হলো সুপার আছে আর কি, পাম যেটা বলে আর কি, ওইটা 165 টাকা লিটার। অন্যদিকে মাছের বাজারে চিত্র ভিন্ন। সরবরাহ কম থাকায় মাছের দাম এখনও তুলনামূলক বেশি। মাংসের বাজারে দাম কিছুটা ওঠানামার মধ্যে রয়েছে। আর অন মাছের অফ সিজন, নদী নালাতে খালে বিলে পানি নাই, মাছের সরবরাহ কম বললে দাম বেশি। মাছ যখন অ্যাভেলেবেল হইব তখন অটোমেটিকলি দাম কমে যাবে। আমি অনেক আগে বাজার করেছি, মানে সেই তুলনায় মনে হচ্ছে একটু কম বেশি তো হতেই পারে, তাই না? ঈদের পরে 780, 800 টাকা করে কেজি তো বাড়তি না, 800 টাকা করে চলে। তবে ব্রয়লার মুরগির দাম কমলেও বেড়েছে সোনালী ও লেয়ারের দাম। ব্রয়লার আমরা আজকে বিক্রি করতেছি 190 টাকা কেজি, আর সোনালী বিক্রি করতেছি 420 টাকা কেজি, আর লেয়ার 320 টাকা কেজি। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে আপনার সোনালী কেজিতে বাড়ছে প্রায় 30 টাকা, আর ব্রয়লার দাম একটু কমছে। শবনম অবনী, মাই টিভি, ঢাকা।